সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত রোগ মুক্তি কামনায় আজকে এই দোয়া ও মিলাদ মাহফিলে সম্মানিত সভাপতি, বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, এই গ্রামের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির, উপস্থিত আছেন সাভার থানা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান দারুন মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, এলাকাবাসী সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। পাড়া গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই সেন্সে দুই দিক দিয়ে এটা আমার আত্মীয় গ্রাম। আজকে এই রস্তমপুর ব্রিজ, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন টবন, এগুলো কোনো বড় দাবি না। আপনারা যা যা চান আমি সব আজকে স্পষ্ট করে ঘোষণা করব না, কিন্তু নির্বাচনের পরে সব কিছু সবার আগে করে দিলাম। আমি শুধু এটুকু বললাম। আজকে আমি আমার কিছু আবেগের কথা, কিছু জীবনের গল্প, পরিবারের শুনেন নাই, সেগুলো আমি আজকে এখানে বলবো। ভোটের কথা তো এরা বলছে, আপনারা আমাকে চিনেন, কিন্তু গল্পগুলা শুনেন, ভাল লাগবে। আমার দাদা নজর আলী দেওয়ান, তার ওয়াইফ শ্রী জয়গুন্নেসা, তারা কত আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল মনে নাই, কিন্তু আমি এটুকু নিশ্চিত যে দাদি আমাকে বলেছে তখন 10-11 এরকম বছর হবে যখন তার বিয়ে হয়েছে। দাদা হয়তো তখন তার থেকে 4-5 বছরে কি 7-8 বছরে বড় হইতে পারে, এর বেশি কিছু না। তাদের মধ্যে খুব মিল মহব্বত ছিল। এবং আমার যতটুকু মনে পড়ে, দাদা 88 সালে এবং দাদি 89 সালে এরকম সালে হয়তো মারা গেছে। আগে মারা গেছে দাদা, হ্যাঁ। এবং যখন দাদা মারা গেছে তখন তার আনুমানিক বয়স 87-88 এরকম হবে। এবং দাদি আপন দুই ভাইয়ের নাম আমির উদ্দিন আর মনির উদ্দিন, যাদের বাড়ি এই গ্রামে। অর্থাৎ দাদি বাপের বাড়ি পাড়াগ্রাম, এবং আব্বার সাথে বাচ্চু কাকা, মিজানুরাম, দলু কাকা, আলতাফ কাকা, এদের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আব্বা যতদিন জীবিত ছিল এদের বাসা নিয়মিত আসতো, এবং দলু কাকাকে আমি অনেক কিছু দেখছি। আমরা কিছু বুঝতাম না, আব্বা দলু কাকারে নিয়ে যে কত কিছু বুদ্ধি করছে, এই জমি জমা আরও কত কিছু পারিবারিক, এটার কোনো সীমা পরিসীমা নাই। তো সেই যে জিরাবতে দাদির নামে আমাদের একটা মাদ্রাসা আমরা করেছি পারিবারিকভাবে। আমি দুই একটা মজার স্মৃতি দাদার আপনাদের উদ্দেশ্যে পরিবেশন করতে চাই। আমি যেহেতু লেখক, এগুলো আমার আত্মজীবনী বই, এক জীবনে আমি, যেটা আমি 20 সালে রেখেছি, এটার মধ্যে সব কিছুই আছে। দাদা খুবই সহজ সরল ছিলেন, এবং আমি জীবন দেশে কখনো দেখি নাই, নেভার এভার এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। একদম ফজরের নামাজ থেকে সে আজান দিলে তার ঘুম ভেঙে যেত অটোমেটিক, কিংবা আজানের আগে তার ঘুম ভেঙে যেত ফজরের নামাজ আগে। আমি সব সময় দেখেছি, কোনোদিন তার কাজা হয়েছে আমি জীবন দেশে তাকে দেখিনি। আব্বা একদিন, দাদা একদিন রাগ করে আসছে, আমার ঢাকার থেকে আসছে, তখন বক্সিবাজারে থাকে। আব্বা নিজেই গাড়ি চালাতে থাকলেন। এটা 80 সাল, 81 সাল কি 79 সাল এরকম সময়ের ঘটনা। আব্বা তখন এমপি আসছে, এসে দাদি বলল, তোর দাদা তো রাগ করছে, সকাল থেকে খায় না, তখন দুপুর হয়ে গেছে। তা আমি আব্বাকে বললাম যে আব্বা দাদা তো রাগ করছে। আমাকে বলে, তুই গিয়া ক যে আমি তারে খাইতে গেছি। আমি কই তো ঘুমাইতেছে, ঘুম থেকে তুইলে আমার কথা ক। আমি আইসা বললাম, দাদা তোমার পোলা আইছে ঈদ দিয়ে,
কহ কইয়েছে আমি খাইছে, কয় এখন তোমার ভাত খাইতে কইছে, তারপরে তোমার লাগে দেখা কেউ। সে হুড়মুড় খেয়ে উঠলো, উঠা বললো আচ্ছা আচ্ছা আমার ভাত দাও, এবং বলো ইদ্দিস কইছে না, আমাকে কইছে। সে একটা টু শব্দ না করে সে খাইতে বসলো। তা আমি খাওয়া শেষ হলে তখন বললাম, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে, 80 সালে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি। আমি কইলাম তুমি দাদির কথা শোনো না, তুমি পোলার কথা শুনে ভাত খেলাম, তো তোরা ইদ্দিসে কি বুঝো? এই অর্থমূল্যকে সব মানুষ তারা সম্মান করে, ইদ্দিস করে তো খাইতেই হবে, আল্লাহ তারা অনেক পছন্দ করে, তো তার কথা তো ফেলা যাবো না। আর একদিনের ঘটনা, জিরাবর থেকে চাংখাকুল একটা বাস যায়, লোকাল বাস, এইগুলা কত 30-40 সিটে। দাদা একদিন আসছে, সে উমেশ দত্ত রোড যাবে, তার বাসা চিনে না, সবসময় আমাদের গাড়িতে যায়। ওইটা কন্ট্রাক্টর কইছে চল ইদ্দিসে বাসায় যা, কন্ট্রাক্টর তাহলে চিনে না। ঢাকা শহরে দুইটা চাংখাকুলে নামা পরে কইতেছে কই যাবেন, ইদ্দিসে ভাই যাবে। ইদ্দিসকে হাই ইদ্দিস চালাস না, তুই জিরাবাড়ি গাড়ি চালাস, তোরে এনে চালাইতে কইছে কে? ড্রাইভারের বিচার দিল, আরে এটা তো এমপি সাহেবের বাবা। তারপর তারে নিয়া সে ড্রাইভার আবার কারোর কাছ থেকে খোঁজ খবর নিয়ে তারে আমাদের বাসায় পৌঁছে দিল। দাদাকে একদিন জিজ্ঞেস করলাম যে তুমি যে সারা রাত দুইটার জায়গায় এগুলো কী করো? হ্যাঁ, তোমার শরীর ভালো না, একটু ঘুমাও, সারা রাত জায়গায় এত তসবি কী করো? আমাকে সে বলল আধ্যাত্মিক কথা, আমি মারা যাওয়ার আগে আমার কোনো সন্তান মারা যাবে না, এই কাজ আমি করে রাখছি। এটা তার একটা আত্মবিশ্বাস, যে এত আমল করছে, এত দোয়া দরুদ করছে, আল্লাহর কাছে হয়তো সে প্রার্থনা করেছে। তার 3টি ছেলে 4টি মেয়ে। আমি অবাক বিষয় দেখলাম, সে মারা যাওয়ার পরে এদের সিরিয়াল শুরু হইলো, তার পর্যন্ত কেউ মারা গেল। একদিন কইলাম তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, তোমার পোলায় তো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না, মাঝে মাঝে 2-1টা নামাজ কাজা হয়, তো এগুলো আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? সে বলতেছে ইদ্দিস কোন জায়গায় কিন বিচার করছে, এক বিচারে তো বেস্টে দেব, তুই এইসব নামাজের কথা আমারে কি বলো? চিন্তা করো। আরেকদিন তাকে বললাম, দাদা তোমার ছেলে মেয়েগুলা এত ভালো কেন, এরা এত বড় লোক কেন, এদের কাছে এত টাকা পয়সা কেন? তোমার এক পোলা আর একটা কাফুলে বিয়ে হয়েছে, তার আলেশান বাড়ি, 1.5 বিঘা জমির উপর, সে যে কি খুশি হয় তার সন্তানটা বড় লোক, সন্তানটা ভালো, এই কথা বলে। দাদা একটা জিন পালতো। আপনার জিন অনেকে বিশ্বাস করেন কি করেন না, কোরআন শরীফে আছে জিন কিন্তু দৃশ্যমান আছে, এবং জিন নিকট ভবিষ্যৎ বলতে পারে যে আমার সামনে বিপদ হবে, রোড অ্যাক্সিডেন্ট হবে। আপনি 100% আমি গ্যারান্টি, জিন বলে দিবে যে তুমি সামনে একটা বিপদে পাবা, রোড অ্যাক্সিডেন্ট হবে, তুমি কিন্তু হাসপাতালে যাবা, বাঁচতেও পারো না বাঁচতে পারো, এইসব নিকট ভবিষ্যৎ জিন বলতে পারে। দাদা এগুলা মেনটেন করতেন, সেজন্য আব্বা অনেক বিপদ থেকে বেঁচে গেছে। কিন্তু দাদা আব্বা মারা যাওয়ার পরে আমরা এটা মেনটেন করার প্রয়োজন মনে করি নাই, কারণ এগুলা করতে হলে অনেক কিছু করতে হয়, আমরা তো এই লাইনে এগুলা বুঝি না, সেজন্য সেই জিনও ওখানে আমাদের পরিবারের সাথে নাই। এবার দ্বিতীয় উপাখ্যান, আমার বড় বোন, যে আমার থেকে 2 বছরের বড়, তার বিয়ে হয়েছে এই গ্রামে, এই হুমায়ুন ভাইয়ের সাথে। হুমায়ুন ভাইকে সে এতই পছন্দ করত, সে এই লাইলি মজনু শরীফ এদের থেকেও কম না। সে প্রেমের জন্য, আব্বা খুব রাজবাড়ি ছিল, প্রেম টেম অত পছন্দ করতো না, সে কিন্তু আমাদের সবাইকে ছেড়ে হুমায়ুন ভাইয়ের সাথে পালিয়ে চলে গেল। এবং আব্বা জীবন দশায় আর বাসায় কিন্তু সে যায়ও না। 7-8 বছর পরে আব্বা মারা গেছে তারপরে। এবং হুমায়ুন ভাইও আমি দেখলাম যে সেই ভালোবাসার নিদর্শন সে দিল। আমার বোন 2007 সালে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হলো। ক্যান্সার প্রথমে সিদ্ধান্ত ছিল বাংলাদেশের চিকিৎসা হবে, আমরা পরে চিন্তা করলেন না, তার চিকিৎসা বাইরে হবে, সিঙ্গাপুরে। এই সাবকন্টিনেন্টে
সবচেয়ে এক্সপেন্সিভ চিকিৎসা হয় সিঙ্গাপুরে। এবং আমি নিশ্চিত সে 2011 সালে যখন মারা যায় তখন তার চিকিৎসার জন্য কয়েক কোটি টাকা খরচ হয়েছে। এইটা ফলাও করে বলার মতো না, কারণ মানুষ স্বাবলম্বী হলে চেষ্টাই করে যতক্ষণ না তার আত্মীয়কে, তার ঘনিষ্ঠ জনকে বাঁচানো যায়। আমি ল্যাবের তার শেষ সময় দুইটা স্মৃতিচারণ করব। ল্যাবের হাসপাতালে ভর্তি 2011 সালে নভেম্বর মাসে মাঝামাঝি। একদিন আমাদেরকে টেলিফোনে জানানো হলো যে আমার মিনাপা অবস্থা ভালো না, সবাইকে যেতে বলছে। আমরা দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম তার খুব শ্বাসকষ্ট হচ্ছে। ততক্ষণে ডাক্তাররা ব্যবস্থা নিয়েছে এবং আস্তে আস্তে তার অবস্থা একটু ইমপ্রুভ হলো। তখন আমি বিপ্লব বিকাশ, আমার একটা ছোটো ভাই আছে বিপ্লব, আমার থেকে মাত্র 10 বছরের ছোটো। আর একটা ছোটো ভাই আছে, সে বিকাশ আমার থেকে 13 বছরের ছোটো। হ্যাঁ, আমার 61 সালে, বিপ্লব 71-এ, আর একজনের 74-এ। মিনি আপা বিছনায় শুয়ে অসুস্থ শরীরে সে আমাদের তিনজনের হাত একসাথে রাখতে বলল এবং বলল, একসাথে থাকবা, আমি থাকি আর না থাকি, আমি দেখতে চাই তোমরা সারা জীবন মিলেমিশে থাকবা। সে কাঁদতেছে, আমাদের 3 ভাইকে সে দায়িত্ব দিয়ে গেল সবসময় একসাথে থাকবে। কে কী বললো আমি জানি না, আমি যেন দেখে যাই। আমরা মিনি আব্বাকে কথা দিলাম যে ঠিক আছে, আমার 3 ভাই একসাথে থাকবে। তারপরে ওই অসুস্থতার সময় 3-4 বছর চিকিৎসা। মিনি আব্বা বাসায় যখন এই সাভারের বাসায় যাইতাম, তার চোখগুলো চকচক করতো। পিঠাপিঠি ভাই বোনদের মধ্যে কিন্তু একটা দরদ থাকে, মানে আমার জন্য কি রান্না করবে। সে অসুস্থ শরীরে রান্নাঘরে গিয়ে কিছু কিছু আইটেম যেগুলো পছন্দ করতো, আমি খিচুড়ি, পোলাও, রোস্ট, এগুলো সে কিন্তু রান্না করে নিয়ে আসতো। কিংবা তার সন্তানদের বলতো, তো মামার জন্য এইসব রান্না করে নিয়ে আস। মানে তার অসুস্থ ইম্পর্টেন্ট না, তার ভাই আসছে সেটা গুরুত্বপূর্ণ। এবং যেদিন সে মারা যায় সেই দিন আমার চোখে ভাসে, আমি এটা বইতে লিখছি জেলে থাকা অবস্থায়। পরের দিকে তার অবস্থা খারাপ হয়ে গেল, কারণ অনেকের শরীর এক সময় অনেক এই কেমোথেরাপি নিতে পারে না। তার ক্যান্সারের আলামতটা যখন লিভারে এবং হাড্ডিতে সরাই গেছে, যখন আমরা বুঝতে পারছি যে মিনি আপা বেশি দিন বাঁচবে না, তার শেষ চিকিৎসা চলতেছে ল্যাবে। 20 নভেম্বর 2011 ডাক্তার আমাদেরকে বললেন যে আসেন, তার মনিটরে সব কিছু উঠছে, আইসিইউতে আছে, হ্যাঁ লাইভ সব কিছু, টিভি মনিটর চালানো আছে। ডাক্তার বলে যে আপনারা একটু তাকে থাকেন, তাকে একটু দেখেন, তার কাছ থেকে দোয়া টোয়া নেন। তা আমি আসলাম, এসে দেখি সে না, মানে খুব কষ্ট লাগতেছে, 2 হাত 2 পা বাঁধা, মুখের মধ্যে একটা রাইস টিউব দেওয়া নাকের মধ্যে, সে তাকে তাকে দেখতেছে। তার অনুভূতিটা এমন যে আমার ছোট ভাই যে এমপি ছিল, যে একজন ডাক্তার, এই হাসপাতালে কত ডাক্তার তাকে চিনে, নিশ্চয়ই একটা বুদ্ধি সে বাই করছে, আমি হয়তো মারা যাব না, এরকম একটা অনুভূতি নিয়ে এসে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমি ডাক্তার, আমি জানি যে আমার বোনটা কিছুক্ষণের মধ্যে মারা যাবে, কেন অক্সিজেন স্যাচুরেশন এটা যেটা 95% থাকে, আমি দেখতেছি এটা 70, 68, 66, আস্তে আস্তে নামতেছে। একটু পরে এটা 0 হয়ে যাবে, যখন তার জানটা থাকবে না। আমি তাকে পায়ে ধরে সালাম করলাম যে বোন, তুমি আমাদের মাফ করে দিও, আমরা আমাদের চেষ্টা কোটি করি নাই, আমরা তোমাকে বাঁচাইতে পারলাম না। এই যে মানুষের আকুতি, সে রবীন্দ্রনাথ কত আগে কবিতা লিখে গিয়েছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। একদম তার শ্রেষ্ঠ উদাহরণ আমি আমার বোনকে দেখলাম, যে সে আরও বেঁচে থাকতে চায় আমাদের মাঝে, মানুষের মাঝে, এই বাংলাদেশে, এই সমাজে। কিন্তু 52 বছর বয়সে কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে আমাদের প্রিয় বোনটি এই দুনিয়া থেকে চলে গেল। এই কথাগুলো এই কারণে বললাম যে সেই গ্রাম, তার জানাজাতে আমিও এসেছি, আমি অনেক কথা বলেছি, হুমায়ুন ভাই বলেছে, হুমায়ুন ভাইয়ের চেষ্টাও কোনো ক্ষতি করে নাই। প্রতি মাসে তাকে সিঙ্গাপুর যেতে হইতো, সে নিজে গিয়ে থাকতো, 5-7 দিন থাকে, কেমো দিয়ে আবার চলে আসতো।
আমার জানা মতে কোনো পরিবারের জন্য এরকম চিকিৎসা আন্তরিকতার দরদ দিয়ে আমি আমার জীবনে দেখি নাই। অতএব মিনি আপা যে কষ্ট করে আমাদেরকে ছেড়ে যে লোকটা হাত ধরেছিল, আমরা সন্তুষ্ট যে তার ডিসিশনটা ঠিক ছিল। তো জীবন দশায় এই মানুষটা তাকে শ্রেষ্ঠ সেবা দেওয়ার চেষ্টা করছে। তা আজকে আমি আর বেশি কিছু বলবো না। তো সেই স্মৃতি বিচলিত এই গ্রাম, মিনি আপা এখানে শুয়ে আছে, তার ভাইয়ের জন্য এই গ্রামে মানুষের কাছে ভোট চাইতে হবে, এটা আমি আশা করি না। আমি অতীতে কি করেছি, আমার বাবা কি করেছে, বিপ্লব কি করেছে, সবই আপনারা জানেন। আমার ব্যাপারটা বিবেচনা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আপনাদের পাশে যেন আমি সারা জীবন মিনি আপার মতো, হুমায়ুন ভাইয়ের মতো থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।